রাত হলেই স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত, যেন স্বর্ণ এবং মাদক চোরাচালানের এক অভয়ারণ্য। 28টি ব্যাংক হিসেবের সন্ধান মিলেছে সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মোদীর, যেগুলোতেই অর্ধশত কোটিরও বেশি অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক। হাতিয়া দ্বীপে এখনো ত্রাসের রাজত্ব চালাচ্ছে পলাতক হাসিনার এমপি মোহাম্মদ আলীর সন্ত্রাসী বাহিনী, যেন দেখার কেউ নেই। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, ক্রাইম অ্যান্ড করাপশনের আজকের এই পর্বটি শুরু করছি দেশে স্বর্ণ চোরাচালানের নিরাপদ এক রুটের খবর দিয়ে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত, যে রুটের স্বর্ণ কারবারেই আলোচিত এমপি আনার হত্যাকাণ্ড। তবে আওয়ামী লীগের পতন হলেও অবস্থার পরিবর্তন হয়নি কিছুই। রাত হলেই যেন এই রুটটি পরিণত হয় স্বর্ণ এবং মাদক চোরাচালানের এক অভয়ারণ্য। এমন কোনো দিন নেই যে এই সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হয় না। সীমান্তের সামন্তা মাঠিলা স্বর্ণ চোরাচালানের প্রধান রুট। ঘড়ির কাঁটায় রাত ঠিক 12টা। বাংলাদেশের স্বর্ণ পাচারের অন্যতম রুট ঝিনাইদহ সীমান্তে এভাবেই টহল দিচ্ছে বিজিবির সদস্যরা। জেলা শহর থেকে 110 কিলোমিটার দূরে মহেশপুর সীমান্ত, আর সীমান্তর ওপারে ভারতের নদিয়া জেলার হাঁসখালী ও উত্তর 24 পরগনার বাগদা থানা। জেলার 78 কিলোমিটার সীমান্তের 68 কিলোমিটারে রয়েছে কাঁটাতারের বেড়া, আর বাকি 10 কিলোমিটার অরক্ষিত রয়েছে কেবল ছোট ছোট সীমানা পিলার। রাত হলেই এই সীমান্তের চরিত্র বদলাতে থাকে। সীমান্ত বাতি ছাড়া কোনো কিছুই চোখে পড়ে না। বর্তমানে এ সীমান্ত পরিণত হয়েছে স্বর্ণ, মাদক ও মানব পাচারকারীদের অভয়ারণ্যে। ভারতের সাথে দীর্ঘ সীমান্ত থাকায় এই পথ নিরাপদ রুট হিসেবে বেছে নিচ্ছে পাচারকারীরা। এখন টুকটাক ওই মাটিলা দিয়ে হয়, মাদকও টুকটাক আসছে। ভোটের পর একটু জোর হয়েছে, যারা আমলিকালারা করতো তারা ভয়তে এখন করতে পারছেন না, ঠিক আছে, তারপরেও এরা চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশের মাদক, স্বর্ণ এবং ধূর পাচারের অন্যতম রুট হচ্ছে আমাদের এই মহেশপুর সীমান্ত। আওয়ামী লীগ সরকারের আমলে এই রুট থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার মাদক, স্বর্ণ, ধূর এসব কিন্তু পার হয়েছে এবং পুলিশ বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছে। এমন কোনো দিন নেই যে এই সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হয় না। বিজিবি ধরে, তার চেয়েও বেশি পাচার হয়। 100টা যদি পাচার হয়, আপনার 2-3টা ধরে। সীমান্তের সামন্তা মাঠিলা স্বর্ণ চোরাচালানের প্রধান রুট। এই রুট দিয়ে স্বর্ণ চোরাচালান হয়। প্রতিনিয়ত এখান থেকে মাদক, স্বর্ণ পাচার হচ্ছে, বিজিবি প্রতিনিয়তই ধরছে, তারপরে এগুলো কমছে না। আমরা চাই এগুলো কমুক, এগুলো মানে দমন হোক। এদিকে সীমান্ত দিয়ে স্বর্ণ ও মাদক পাচার রোধে সতর্ক অবস্থানের কথা জানান বিজিবি। বাংলাদেশে যে কটি স্বর্ণ চোরাচালানের রুট রয়েছে তার মধ্যে ঝিনাইদহ মহেশপুর অন্যতম। এ ব্যাপারে আমরা অবগত রয়েছি। স্বর্ণ পাচার রোধকল্পে আমাদের বিজিবি সদস্যরা সর্বতই জাগ্রত রয়েছে। আমরা আমাদের সোর্স বৃদ্ধি করেছি, সীমান্তে টহল বৃদ্ধি করেছি। একই সাথে আমরা জনগণকে সচেতন করছি। জনসচেতনমূলক কর্মসূচি যেগুলি সেগুলি বিজিবি দ্বারা পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি আমরা বিএসএফকেও জানিয়েছি। বিএসএফও তাদের যে টহল রয়েছে সেই টহল তারা বৃদ্ধি করছে, তারাও সতর্ক অবস্থান রয়েছে। আমি মনে করি এই সমন্বিত প্রচেষ্টার ফলে মহেশপুর এলাকায় যে স্বর্ণ পাচার হয় সে স্বর্ণ পাচার রোধ করা সম্ভব হবে এবং এটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা শূন্য কোটায় নামিয়ে আসতে সক্ষম হব। মহেশপুরের যাদবপুর, মাটিলা, সামন্তা, বাগাডাঙ্গা, কলিয়ানপুর, লড়াইঘাটা, খোসালপুর, শ্যামকুর, চিরিনাথপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় বিজিবির রয়েছে মাত্র 12টি ক্যাম্প। গত 1 বছরে এই রুটেই বিজিবির হাতে আটক হয়েছে প্রায় 35 কেজি স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য প্রায় 34 কোটি টাকা।
এম.আর. রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ। এবার ফ্যাসিস্ট হাসিনার সাবেক এক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির দুর্নীতির খবর। নিজেকে সবসময় ভালো মানুষের খোলসে রাখলেও এবার বেরিয়ে এসেছে তারও শত শত কোটি টাকার দুর্নীতির খবর। এরই মধ্যে 28টি ব্যাংক হিসেবের সন্ধান মিলেছে দীপু মনির, যেগুলোতে অর্ধশত কোটিরও বেশি অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক। ইসলাম বিরোধী কোনো কিছু আওয়ামী লীগ কোনোদিন করেনি, কোনোদিন করতে পারে না। তার হাতে ছিল দেশের শিক্ষা ব্যবস্থার স্টিয়ারিং, সেই কিনা কলুষিত করল পুরো সিস্টেম, যার মাসুল দিচ্ছে এখন পুরো জাতি। 28টি ব্যাংক হিসেবে 59 কোটি 79 লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগে বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিগত ফ্যাসিস্ট আমলে সবশেষ তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। হাসিনা সরকারের পতনের পর থেকে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো দীপু মনিও প্রকাশ্যে ছিলেন না। সরকার পতনের 2 সপ্তাহের মাথায় 2024 সালের 19 আগস্ট সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এর ভেতরে গণতন্ত্রের চর্চা সবসময় আছে। গণ আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে একাধিক মামলায় আসামি দীপু মনি। তাকে রিমান্ডে নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি এখন কারাগারে। দীপু মনির বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ, জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি 88 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি ও তার স্বামী তৌফিক নেওয়াজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রের অর্থ তছরূপ করে অতিমাত্রায় বিদেশ সফর জারি রাখেন, যা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। অবৈধভাবে নিজ নির্বাচনী এলাকায় বিপুল জায়গা জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অবৈধভাবে 5 কোটি 92 লাখ টাকার সম্পদ অর্জনেরও অভিযোগ আছে দীপু মনির বিরুদ্ধে। দীপু মনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালীন অবস্থায়। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল বিস্তার হয় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দেশের 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনেকেই বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ সবকিছুতে তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগে তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন। তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। এসব দুর্নীতির অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সে সময়ের সচিবরা। শিক্ষামন্ত্রী থাকাকালে 2022 সালে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিয়ন্ত্রণ নেয় একটি চক্র। জানা যায় এর নেপথ্যে ছিলেন দীপু মনি। আওয়ামী লীগের মেয়র, ব্যবসায়ী, আমলা, শিক্ষাবিদদের নিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড। এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও বেদখল হয়। এভাবে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দখলের চেষ্টা করেন। এরপর 2024 সালে নির্বাচনের পর তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাঠানো হয়। এরপর 2 বিশ্ববিদ্যালয় বেদখলের প্রক্রিয়া অব্যাহত রাখেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ক্ষমতার পালাবদলের পর 2024 সালের আগস্টে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। দীপু মনি, তার স্বামী তৌফিক নেওয়াজ এবং বড় ভাই জে.আর. ওয়াদুদ টিপুর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি আওয়ামী লীগের এক মাফিয়া এমপির খবর দিয়ে। নাম মোহাম্মদ আলী। তিনি পদে আওয়ামী লীগের এমপি হলেও ছিলেন পুরো হাতিয়া দ্বীপের একচ্ছত্র অধিপতি। বিশাল লাঠিয়াল বাহিনী দিয়ে বছরের পর বছর হাতিয়াবাসীকে রেখেছেন জিম্মি করে। যাতায়াত থেকে শুরু করে সকল নাগরিক সুবিধা পেতে টাকা দিতে হতো তার বাহিনীকে। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সহ আওয়ামী এমপি মন্ত্রীরা পালালেও হাতিয়ায় এখনও চলছে মোহাম্মদ আলীর সন্ত্রাসী বাহিনীর আধিপত্য। 1.5 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড 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 1.5 ঘন্টা 50 মিনিট 50 সে
হাতিয়া দ্বীপ থেকে নোয়াখালীর মূল ভূখণ্ডে যেতে নৌপথের দূরত্ব 17 কিলোমিটার, কিন্তু এইটুকু পথ যেতে স্পিডবোটে ভাড়া নেওয়া হতো জনপ্রতি 500 টাকা। স্পিডবোটের বিকল্প হিসেবে আছে কয়েকটি ট্রলার, এখানেও ভাড়া নেওয়া হতো প্রয়োজনের তুলনায় দ্বিগুণ। অথচ এই পথে স্বল্প ভাড়ায় নিরাপদ যাতায়াতের জন্য ছিল সরকারি সি ট্রাক। মানুষকে জিম্মি করে ব্যবসা করতে যা বন্ধ করে দিয়েছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আলী। স্থানীয়দের অভিযোগ, এই পথ সহ হাতিয়ার সকল নৌপথে জনপ্রতি ভাড়ার অর্ধেকই দিয়ে দিতে হতো তাকে। এই দ্বীপের মা বাপ, ডিসি, এসপি সবকিছু হিসাব করলে উনি নিজেই সাবেক মোহাম্মদ আলী হিসেবে ছিল। এই চেয়ারম্যান ঘাটে ধরেন বোট ট্রলার হইতে স্পিড যাই পুরোটাই সে নিয়ন্ত্রণ করতো। 150 টাকার সিটাকের ভাড়া উনি 250 টাকা টিকিট করে কেটে মানুষগুলো সব ওনার বোট দিয়ে পার করতো। কিন্তু সিটাকটা বন্ধ রাখতো, নদীর মাঝখানে ইয়া করে রাখতো, নঙ্গল দিয়ে রাখতো। এভাবে হাতের মানুষকে শোষণ করছে উনি। দ্বীপ হাতিয়ার অবস্থান একেবারেই বঙ্গোপসাগরের বুকে, তাই ঝড় জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগে ভাঙা গড়া এখানে লেগেই থাকে। কোথাও নদী ভাঙনে সব হারায় মানুষ, কোথাও জেগে ওঠে নতুন চর। কিন্তু ভূমিহীনদের বিপরীতে নতুন সেই চর অবৈধভাবে দখল করে নিত মোহাম্মদ আলীর লাঠিয়াল বাহিনী। চর দখল ছাড়াও ভূমিহীনদের জন্য সরকারি বরাদ্দের শত শত একর জমিও নিজেদের নামে করে নিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা ও তার অনুসারীরা। হাতিয়া অঞ্চলে সমুদ্রে মাছ ধরতেও চাঁদা দিতে হতো মোহাম্মদ আলী বাহিনীকে। আমরা এমনি রেজিস্ট্রি করে রাখছি জন্য আজ অনেক বছর আমরা জমিতে আসতে পারিনি। এমবি হিসাবে বিভিন্ন রকমের দিয়ে আটকে রাখছি, অর্ডার দেন আমরা হারিনি। ওইটা এনপি দ্বারা আমরা জমিন পাইনি। আমরা জমিনটা ঘুরাইতেছে, দিব নেতাগুলো দিয়ে খাওয়াইতেছে, খুব জোরে মানিয়ে কিনলে খুব আন্দোলন চলছে। আমার কাছাইতে দেন, কেউ কাছাইতে দেন, মোহাম্মদ আলী কাছাইতে দেন, ওই নেতাগুলো দিয়ে খাওয়াইতেছে। নেতাগুলো দ্বারা যা কইলে আরো উল্টা গরম হয়ে যায়। আঙ্গর এই মিলের অবস্থা করতেছে, আঙ্গরে খুব অসহ্য করিয়া লাইছে। আজ এত বছর জমিন আমরা পাইনি। অনেক খাট জমি আছে, খাট জমিগুলো তাদের বন্দোবস্ত নেই, তারা হয়তো বসায় আছে, জমিতে বসায় আছে, তাদের নামে কোনো কাগজপত্র নেই। এই কাগজপত্রের জমিগুলো বন্দোবস্ত নিচ্ছে। যেমন মোহাম্মদ আলীর অনেক সিন্ডিকেট আছে, গ্রুপ আছে তাদের। এই গ্রুপগুলা সিস্টেমে স্বনামে বিনামে হাতিয়া বসে বসে তারা জমিগুলো বন্দোবস্ত নিয়ে বসে আছে। এখন তারা কি নিরুপায়। এই জমিগুলোকে ক্যান্সেল করা ছাড়া, এই নথিগুলো ক্যান্সেল করা ছাড়া মানুষের অধিকার ফিরে পাবে না। সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, যে ভূমিটা পাওয়ার কথা হচ্ছে নদী ভাঙ্গনজনিত ভূমিহীনরা, সেই ভূমিটা এক একজন নামে বেনামে মানে হচ্ছে 100-200 একর করে ভূমি নিজেদের নামে বন্দোবস্ত নিয়েছে। যে হচ্ছে আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, মানে এই নেতাকর্মীরা, এবং হচ্ছে এরা এগুলো নিয়ন্ত্রণ করে। এমনকি সাধারণ মানুষ যদি কিছু ভূমি পেয়ে থাকে, সেই ভূমিগুলো পর্যন্ত দখল করে এতদিন যাবত হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে। যারা নামে বেনামে এইভাবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ভূমি নিয়েছে, তাদের থেকে এগুলো উদ্ধার করে সাধারণ নদী ভাঙনজনিত কারণে যে সকল মানুষ হচ্ছে ভূমিহীন হয়েছে তাদেরকে ভূমিগুলো বুঝিয়ে দেওয়া উচিত। স্থানীয়রা বলছেন, দ্বীপ হাতিয়ায় একচ্ছত্র আধিপত্য ছিল মোহাম্মদ আলীর। এখানকার রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে যেমন ছিল তার নিয়ন্ত্রণ, তেমনি মানুষের জীবনযাত্রা এবং ব্যবসা বাণিজ্য চলত না তার আশীর্বাদ ছাড়া। মোহাম্মদ আলীকে জমা খরচ না দিয়ে এই দ্বীপে বাঁচার সুযোগ ছিল না কোনো মানুষেরই। হাতিয়ায় তার প্রভাব এতই ছিল যে কথিত আছে তার কথা ছাড়া সমুদ্রের ঢেউও নাকি আসার সাহস করত না হাতিয়ার দিকে। এখানে একতন্ত্র ছিল, যেটা কুখ্যাত সন্ত্রাস মোহাম্মদ আলী। তার কাজ ছিল ডাকাতি, চুরি, হয়রানি এবং খুন করা। এটাই ছিল তার রাজনৈতিক সর্বোচ্চ পেশা। সাধারণ মানুষ যদি তার বিরুদ্ধে কথা বলতো এবং যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিত, যদি দিনে দিত, রাত্রে এসে তাকে নলে মেরে আপনার নদীতে ফেলে দেওয়া হতো। আর তা না হলে তাকে তার পিতামাতাকে এবং তার আত্মীয় স্বজনকে মামলা দিয়ে এবং হয়রানি করত। বনদস্যু, জলদস্যু, ভূমিদস্যু এবং শাহ সম্রাট খ্যাত একজন কুখ্যাত ডাকাতের আন্ডারে আমাদের পুরো হাতিয়া 7 লক্ষ মানুষ জিম্মি। মোহাম্মদ আলী 1986 সালে সর্বপ্রথম সংসদে প্রবেশ করেন জাতীয় পার্টির হাত ধরে। 88 নির্বাচনেও তিনি বিজয়ী হন। এক পর্যায়ে জাতীয় পার্টি ছেড়ে যোগ দেন আওয়ামী লীগে। কিন্তু 2001 সালে আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতে আসেন মোহাম্মদ আলী।
যদিও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তাকে হারিয়ে বিজয়ী হন বিএনপি নেতা মোহাম্মদ ফজলুল আজিম। এই মেয়াদে ফজলুল আজিম এমপি হলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবে দ্বীপে আধিপত্যবাদ ধরে রাখেন মোহাম্মদ আলী। নির্বাচিত সংসদ সদস্যকেও এলাকায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। মূলত বন উজাড় করে জায়গা বিক্রি, নদীতে মাছের নৌকা প্রতি চাঁদা আদায়, চরের কৃষকদের ফসল লুট আর চাঁদার ভাগের টাকা অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ বানিয়ে দেয় মোহাম্মদ আলীকে। এই টাকার বিনিময়ে পালিত লাঠিয়াল বাহিনী আর আওয়ামী লীগের পদই ছিল তার ত্রাসের রাজত্বের প্রধান শক্তি। ঘোষিত ভূমিদস্যু মোহাম্মদ আলী যে জলদস্যুতার মাধ্যমে হাতিয়ার এই দ্বীপবাসীকে দীর্ঘদিন থেকে অন্ধ করে রাখতে চেয়েছে, সভ্যতার আলো পৌঁছাতে দেয়নি। হাতিয়াবাসীকে দীর্ঘদিন ব্লকেট কর্মসূচি থেকে ব্লক নদী ভাঙ্গন কবলিত এলাকাকে সে ধ্বংস করে দিয়েছে, যাতে নতুন করে চর পড়ে সে তার সাম্রাজ্যকে আরও নতুন করে সাজাতে পারে, সে যাতে তার দখলদার এবং তার যে স্বৈরাচারের চিন্তাভাবনা ছিল তা তাতে বাস্তবায়ন করতে পারে। শেখ হাসিনা নিয়ন্ত্রিত একতরফা ভোটের 10ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রী আয়েশা ফেরদৌসকে নৌকা প্রতীকে বানান সংসদ সদস্য। কাগজে কলমে আয়েশা ফেরদৌস এমপি হলেও মূলত হাতিয়া শাসন করেছেন মোহাম্মদ আলী। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে এমপি হন মোহাম্মদ আলী নিজেই, ফিরে পান ক্ষমতার মসনদ। স্ত্রী সন্তানকে পরস্পর প্রতিদ্বন্দ্বী বানিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে ছেলেকেও বানান হাতিয়া উপজেলার চেয়ারম্যান, আরও পোক্ত করতে থাকেন নিজের সিংহাসন। তবে এই মাফিয়ার গডমাদার শেখ হাসিনার সরকারের পতনের পর পতন হতে থাকে মোহাম্মদ আলীর ত্রাসের রাজত্বে। তবে দেশের সব এমপি মন্ত্রীরা পালালেও ত্রাস সৃষ্টি করে শেষ পর্যন্ত হাতিয়া দখলে রাখতে চেয়েছিলেন মোহাম্মদ আলী। তাকে ধরার সাহস করছিল না পুলিশও। তবে গণপ্রতিবাদের মুখে এক পর্যায়ে মোহাম্মদ আলীকে আটক করতে বাধ্য হয় নৌবাহিনী। তাতেও শান্তি ফেরেনি হাতিয়ায়। মোহাম্মদ আলী জেলে থাকলেও গত 5 ফেব্রুয়ারি হাতিয়াতে জনতার উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে তার রেখে যাওয়া সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। তিনি প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি অঞ্চলে তিনি সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছেন। এখন বর্তমানে ওনার অনুপস্থিতি, উনি জেলে থাকা সত্ত্বেও ওনার সন্ত্রাসীরা তার বাড়িতে দখল নিয়ে অস্ত্র সহকারে মহড়া দিচ্ছে। সারা বাংলাদেশে সব এমপি মন্ত্রী পালিয়ে গেছে, কিন্তু মোহাম্মদ আলী যায়নি। আপনারা জানেন সাধারণ মানুষ কিন্তু অস্ত্রের কাছে জিম্মি। এই মোহাম্মদ আলীর ভাষায় প্রচুর পরিমাণ অস্ত্র ছিল, যার কারণে মোহাম্মদ আলীর বুকে সাওয়াত ছিল। শিগগিরই মোহাম্মদ আলীর দখল করা সব সম্পত্তি জনতাকে ফিরিয়ে দেওয়া হবে এবং সকল অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হবে, এমনটাই চাওয়া দ্বীপ হাতিয়াবাসীর। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরের পর্বে দেখা হবে আরও কিছু অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।